লিসেনার্স, আজকের যে প্রথম ঘটনাটি বলবো সেই ঘটনাটি আমাদের পাঠিয়েছে রতন। তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই বলার চেষ্টা করছি। আমার নাম রতন, বয়স 42 বছর। প্রায় 18 বছর ধরে ট্রাক চালাই। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মালামাল নিয়ে যাই। জীবনে অনেক দুর্ঘটনা দেখেছি, ডাকাত দেখেছি, ঝড় বৃষ্টিও দেখেছি, কিন্তু 2021 সালের একটি রাতের ঘটনা আজও ভুলতে পারিনি। আজ আমি সেই ঘটনার কথাই বলবো। সেদিন আমি চট্টগ্রাম বন্দর থেকে একটি ট্রাক ভর্তি পণ্য নিয়ে ঢাকার দিকে রওনা দিয়েছিলাম। আমার সঙ্গে ছিল হেল্পার রফিক। রাত তখন 10টা। আকাশে মেঘ ছিল, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, তবে বৃষ্টি ছিল না। রফিক বলল, ভাই আজকে রাস্তাটা কেমন যেন লাগছে। আমি হেসে বললাম, তুই নতুন নাকি রে? রাতের সব রাস্তায় এমনই লাগে। গাড়ি চলতে লাগলো। রাত বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাটা আরো নির্জন হয়ে উঠল। আশপাশে কোনো গাড়ি নেই। মাঝে মাঝে দূরে কয়েকটা ট্রাক দেখা যাচ্ছিল। তারপর আবারও অন্ধকার। রাত প্রায় 1টা হবে। আমরা কুমিল্লার একটি নির্জন অংশ পার হচ্ছিলাম। হঠাৎ দেখি রাস্তার পাশে একটা অবয়ব মতো পোশাক পরা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি অবাক হলাম, এত রাতে এমন জায়গায় একটা মেয়ে। রফিকও দেখে ফেলল। ভাই থামাবেন? আমি বললাম, না, সমস্যা হতে পারে। আমরা গাড়ি না থামিয়ে সামনে চলে যাই। কিন্তু কয়েক মিনিট পর রফিক হঠাৎ কাপা গলায় বলল, ভাই আয়না দেখেন। আমি সাইড মিররে তাকালাম। আমার বুকটা কেঁপে উঠল। সেই সাদা পোশাকের মেয়েটা ট্রাকের পেছনে দাঁড়িয়ে আছে। অসম্ভব, আমরা তো তাকে অনেক পেছনে ফেলে এসেছি। আমি চোখ মুছে আবার তাকালাম। কেউ নেই। ভাবলাম হয়তো ভুল দেখেছি, কিন্তু রফিকের মুখ ফ্যাকাশে। ভাই আমি সত্যি দেখেছি। আমি কিছুই বললাম না। ট্রাক চালাতে লাগলাম। হঠাৎ ইঞ্জিন অদ্ভুত শব্দ করতে শুরু করে। ঘড়িতে রাত 1:30। ট্রাক একসময় নিজে থেকেই ধীরে ধীরে থেমে যায়। আমি নেমে ইঞ্জিন দেখতে গেলাম। সবকিছুই ঠিক আছে, কোনো সমস্যাও নেই। আবার স্টার্ট দিই, স্টার্ট নিচ্ছিল না। এদিকে চারপাশে ভয়ঙ্কর নীরবতা। দূরে কোথাও কুকুর ডাকছে। হঠাৎ শুনলাম কারো কান্নার শব্দ। একজন নারীর কান্না। মনে হলো রাস্তার পাশে ঝোপ থেকে আসছে। রফিক বলল, ভাই চলেন, গাড়ির ভেতরে যাই। আমি দ্রুত কেবিনে উঠে দরজাটা বন্ধ করলাম। কান্নার শব্দ ক্রমশ আরো কাছে আসছে। মনে হচ্ছিল কেউ ধীরে ধীরে ট্রাকের দিকে এগিয়ে আসছে। তারপর ঠক ঠক করে আওয়াজ আসতে শুরু করলো। কেউ ট্রাকের গায়ে আঘাত করছে। রফিক ভয়ে কাঁদতে শুরু করলো। আমি সাহস করে জানালার দিকে তাকালাম, কিন্তু বাইরে কেউ নেই। আবার শব্দ। এবার ট্রাকের ছাদ থেকে ধাপ ধূপ এরকম শব্দ আসতে শুরু করে, যেন কেউ ছাদের উপর হাঁটছে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। মনে হচ্ছিল হৃৎপিণ্ড বুক ভেঙে বেরিয়ে আসছে। হঠাৎ ট্রাকের ভেতরে পচা গন্ধ ছড়িয়ে পড়ল, যেন অনেক পুরনো কোনো মর্গের গন্ধ। রফিক নাক চেপে ধরল। তারপর ট্রাকের সামনের কাছে একটি হাতের ছাপ ফুটে উঠল। কালো হাতের ছাপ। আমরা দুজনই স্পষ্ট দেখলাম, কিন্তু বাইরে কেউ নেই। আমি দ্রুত কোরআনের কিছু আয়াত পড়তে শুরু করলাম। রফিকও পড়তে লাগলো। কয়েক মিনিট পর সব শব্দ বন্ধ হয়ে যায়। চারপাশ আবার শান্ত। তারপর হঠাৎ ট্রাক নিজে থেকেই স্টার্ট হয়ে যায়। আমি চাবিও ঘোরাইনি। ইঞ্জিন গর্জন করতে চালু হয়ে যায়। আমরা এক মুহূর্ত সেখানে থামিনি। দ্রুত গাড়ি চালিয়ে সামনে চলে এলাম। প্রায় আধা ঘন্টা পর একটি চায়ের দোকান পেলাম। সেখানে গিয়ে সব ঘটনা খুলে বলি। দোকানের মালিক চুপ করে শুনলেন। তারপর বললেন, আপনারা যেখানে আটকে ছিলেন সেখানে কয়েক বছর আগে একটি ঘটনা ঘটেছিল। অনেক মানুষ সেখানেই মারা যায়। রাত হলে অনেক ড্রাইভার অদ্ভুত কিছু দেখতে পায়। আমার শরীরটা শিউরে ওঠে। সেদিনের পর
কয়েক মাস আমি রাতে ওই রাস্তা দিয়ে যাইনি, কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। প্রায় 6 মাস পর আবার সে রুটে যেতে হয়। আমি ভেবেছিলাম আর কিছুই হবে না, কিন্তু সেদিনও রাত 2টার পর একই জায়গার কাছাকাছি পৌঁছালে ট্রাকের রেডিও নিজে থেকেই চালু হয়ে গেল। রেডিওতে কোনো গান বাজছিল না, শুধু ভেসে আসছিল অস্পষ্ট কিছু শব্দ। মনে হচ্ছিল অনেক মানুষ একসঙ্গে কিছু বলছে। আমি দ্রুত রেডিওটা বন্ধ করলাম, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার চালু হয়ে গেল। হঠাৎ একটি নারী কণ্ঠ শোনা গেল, খুব ধীর স্বরে, থামুন। আমি আতঙ্কে ঘেমে যাই। এইবার আর পেছনে তাকাইনি, সোজা গাড়ি চালিয়ে চলে গেলাম। আজ 5 বছর হয়ে গেছে আমি এখনো ট্রাক চালাই, কিন্তু সেই রাতের কথা মনে পড়লে কাটা দেয়। অনেকে বিশ্বাস করবে, অনেকে করবে না, কিন্তু আমি জানি সেই রাতে আমরা যা দেখেছিলাম তা কোনো সাধারণ ঘটনা ছিল না। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, আজও যখন গভীর রাতে নির্জন মহাসড়কে ট্রাক চালাই, মাঝে মাঝে সাইড মিররে সাদা পোশাকের একটি অবয়ব দাঁড়িয়ে থাকতে দেখি। আর তখন পেছনে তাকাই না, কারণ আমি জানি সবকিছু দেখা ভালো নয়। এই ছিল ঘটনা। লিসেনার পরের ঘটনায় চলে যাচ্ছি। আমার নাম আশরাফ হোসেন, বাড়ি বাংলাদেশের সিলেটে। প্রায় 8 বছর ধরে সৌদি আরবে থাকি। জীবিকার তাগিদে প্রবাসে এসেছিলাম। প্রথমে নির্মাণ কাজে কাজ করতাম, পরে একটি হাসপাতালের পরিবহন বিভাগের চাকরি পাই। আমার কাজ ছিল অ্যাম্বুলেন্স চালানো। জীবনে অসংখ্য রোগী বহন করেছি, দুর্ঘটনায় আহত মানুষ দেখেছি, মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মানুষও দেখেছি। কিন্তু 2022 সালের একটি রাত আমার পুরো জীবনটা বদলে দেয়। আজ আমি সেই ঘটনাই আপনাদের বলবো। সেদিন ছিল বৃহস্পতিবার। রাতের ডিউটি আমার উপরে পড়েছিল। সাধারণত রাতের ডিউটি শান্তই কাটে, কিন্তু সেদিন রাত 11টার দিকে হাসপাতালের সুপারভাইজার আমাকে ডেকে পাঠান। তিনি বললেন, আশরাফ, একটা বিশেষ কাজ আছে। আমি বললাম, কি কাজ স্যার? তিনি নিচু গলায় বললেন, মরুভূমির পাশে একটা পুরনো শ্রমিক ক্যাম্প রয়েছে। একজন বাংলাদেশি সেখানে মারা গেছে। লাশ হাসপাতালে আনতে হবে। আমি মাথা নাড়ালাম। এমন কাজ আগেও করেছি, কিন্তু সেদিন সুপারভাইজারের মুখে অদ্ভুত একটা ভাব ছিল। আমি জিজ্ঞেস করলাম, কোনো সমস্যা? তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, অনেক ড্রাইভার ওই জায়গায় রাতে যেতে চায় না। আমি হেসে বললাম, ভয়ে ভূতের মনে হয়। তিনি কোনো উত্তর দিলেন না। তার নীরবতা আমার মনে অদ্ভুত একটা অস্বস্তি তৈরি করে। রাত 12টা বাজে। অ্যাম্বুলেন্স নিয়ে বের হলাম। সঙ্গে ছিল হাসপাতালের একজন কর্মী, পাকিস্তানি যুবক ফয়সাল। রাস্তা যখন এগোচ্ছি, শহরের আলো তত কমে আসছিল। একসময় শুধু মরুভূমি আর অন্ধকার, চারদিকে বালুর পাহাড়, দূরে কিছু বিদ্যুতের খুঁটি। মনে হচ্ছিল আমরা পৃথিবীর শেষ প্রান্তে চলে এসেছি। ফয়সাল হঠাৎ বলল, ভাই, এই এলাকাটা ভালো নয়। আমি বললাম, কেন? সে শুধু উত্তর দিল না, শুধু জানলার বাইরে তাকিয়ে রইল। প্রায় 1 ঘন্টা পর আমরা শ্রমিক ক্যাম্পে পৌঁছালাম। ক্যাম্পটা প্রায় পরিত্যক্ত মনে হচ্ছিল। কয়েকটা ভাঙাচোরা ঘর, ম্লান আলো, আর চারদিকে অস্বাভাবিক নীরবতা। সেখানে কয়েকজন বাংলাদেশি শ্রমিক দাঁড়িয়েছিল, তাদের মুখে আতঙ্ক স্পষ্ট। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? একজন বলল, ভাই, মানুষটা ঘুমের মধ্যেই মারা গেছে। আরেকজন নিচু গলায় বলল, কিন্তু মৃত্যুর আগে সে কয়েকদিন ধরে বলছিল কেউ তাকে ডাকছিল। আমার বুকের ভেতর কেমন করে যেন উঠল। আমি এসব কুসংস্কার ভেবে গুরুত্ব দিলাম না। আমরা স্ট্রেচারে লাশ তুলি, মুখ ঢাকা দিয়ে
তারপর সবকিছুই স্বাভাবিক। কিন্তু লাশ অ্যাম্বুলেন্সে তোলার সময় হঠাৎ খুব ঠান্ডা বাতাস বয়ে গেল। মরুভূমিতে এমন ঠান্ডা বাতাস অস্বাভাবিক। ফয়সাল কেঁপে উঠল। আমি কিছুই বললাম না। অ্যাম্বুলেন্সের পেছনের দরজা বন্ধ করে আমরা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। রাত তখন প্রায় 2টা। শুরুতে সব ঠিকই ছিল, কিন্তু আধা ঘন্টা যাওয়ার পর রিয়ার ভিউ মনিটরে হঠাৎ কিছু দেখতে পাই। পেছনের ক্যামেরায় মনে হলো স্ট্রেচারের পাশে কেউ দাঁড়িয়ে রয়েছে। আমি দ্রুত আবার তাকাই, কিন্তু কেউ নেই। ভাবলাম হয়তো চোখের ভুল হবে, কিন্তু কয়েক মিনিট পর আবার দেখলাম। এবার স্পষ্ট একটা কালো অবয়ব স্ট্রেচারের মাথার কাছে দাঁড়িয়ে রয়েছে। আমার হাত স্টিয়ারিংয়ে তখন কাঁপতে শুরু করে। আমি গাড়ি থামালাম। 2জন মিলে পেছনের দরজা খুললাম। কেউ নেই, শুধু লাশটা আগের মতোই পড়ে রয়েছে। আমরা আবার দরজাটা বন্ধ করি। ফয়সালের মুখ সাদা হয়ে গেছে। সে বলল, আমি আর পেছনে তাকাবো না। আমরা আবার চলতে শুরু করলাম, কিন্তু ভয়ঙ্কর ঘটনা তখনও শুরু হয়নি। প্রায় 15 মিনিট পর অ্যাম্বুলেন্সের ভেতর থেকে শব্দ আসতে শুরু করলো। খটমট শব্দ। মনে হলো কেউ ভেতর থেকে দরজায় বিকটভাবে আঘাত করছে, নয়তো অন্য কিছু করছে। আমি ভেবেছিলাম রাস্তার ঝাঁকুনির শব্দ হবে হয়তো, কিন্তু শব্দটা ক্রমশ জোরে হতে লাগলো। ফয়সাল আতঙ্কিত হয়ে বলল, ভাই ওটা কি? আমি উত্তর দিতে পারলাম না, কারণ ঠিক তখনই পেছনের মনিটরে এমন কিছু দেখলাম যা আজও ভুলতে পারিনি। স্ট্রেচারে থাকা লাশটা ধীরে ধীরে উঠে বসছে। তা দেখে আমার শরীর অবশ হয়ে যায়। আমি স্টিয়ারিং শক্ত করে ধরে বসে আছি। মনে হচ্ছিল হাত পা কাজ করছে না। ফয়সালও মনিটরের দিকে তাকিয়েছিল। হঠাৎ সে চিৎকার করে উঠল, ভাই গাড়ি থামান। আমি দ্রুত ব্রেক চাপলাম। নির্জন মরুভূমির মাঝখানে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে গেল। চারদিকে শুধু অন্ধকার। গাড়ির ইঞ্জিন চলছিল, কিন্তু আমাদের 2জনের নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। কয়েক সেকেন্ড আমরা স্থির হয়ে বসে রইলাম। তারপর সাহস সঞ্চয় করে পেছনের দরজা খুললাম। দরজা খুলে আমি থমকে গেলাম। লাশটা আগের মতোই স্ট্রেচারে শুয়ে রয়েছে। মাথা থেকে পা পর্যন্ত সাদা কাপড়ে ঢাকা, যেন কিছুই ঘটেনি। ফয়সাল কাঁপা গলায় বলল, আমরা 2জনেই কি একই ভুল দেখলাম? আমি কোনো উত্তর দিলাম না, কারণ আমার নিজের কাছেই কোনো উত্তর ছিল না। দরজা বন্ধ করে আমরা আবার যাত্রা শুরু করি। কয়েক মিনিট পর নতুন ঘটনা শুরু হয়। অ্যাম্বুলেন্সের ভেতরের তাপমাত্রা হঠাৎ করে কমতে শুরু করলো। এসি বন্ধ ছিল, তারপরেও মনে হচ্ছিল বরফের মধ্যে বসে আছি। শ্বাস নেওয়ার সময় মুখ দিয়ে ধোয়ার মতো বাষ্প বের হচ্ছিল। ফয়সাল কোরআনের আয়াত পড়তে শুরু করলো। আমি মনে মনে দোয়া পড়ছিলাম। হঠাৎ অ্যাম্বুলেন্সের রেডিও নিজে থেকেই চালু হয়ে যায়, কিন্তু কোনো গান বাজছিল না, শুধু শো শো শব্দ। তারপর ভেসে এলো অস্পষ্ট একটি কণ্ঠ। মনে হচ্ছিল কেউ খুব দূর থেকে কথা বলছে, কিন্তু ভাষাটা বোঝা যাচ্ছিল না। আমি রেডিও বন্ধ করে দিলাম। কয়েক সেকেন্ড পর আবার চালু হয়ে গেল। এইবার শব্দটা আরো পরিষ্কার। মনে হলো কেউ বারবার একই কথা বলছিল, ফিরে যাও, না হলে মরবে। আমার বুকের ভেতর ধক ধক শুরু হয়ে গেল। আমি গতি বাড়িয়ে দেই। মরুভূমির রাস্তা ফাঁকা ছিল, তবুও মনে হচ্ছিল কেউ আমাদের অনুসরণ করছে। হঠাৎ ফয়সাল জানালার বাইরে তাকিয়ে চিৎকার করলো, ভাই ডান দিকে দেখেন। আমি তাকালাম। দূরের বালুর টিলার ওপর
কয়েকটি কালো অবয়ব দাঁড়িয়ে আছে। তারা নড়ছে না, শুধু আমাদের দিকে তাকিয়ে আছে। আমি চোখ মুছে আবার তাকালাম। অবয়বগুলো এখনোই সেখানে। মনে হচ্ছিল তারা অপেক্ষা করছিল। আমরা যত সামনে এগোচ্ছিলাম ততই তারা পেছনে পড়ে যাচ্ছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, তাদের চোখ দুটো অন্ধকারের মধ্যেও লালচে ভাবে জল জল করছিল। আমি আর তাকাইনি। হঠাৎ পেছন থেকে আবার শব্দ এলো, বিকট ভাবে, বিকট শব্দ, যেন কেউ অ্যাম্বুলেন্সের ওপর হাঁটছে। কিন্তু সেখানে তো শুধু একটি লাশ। ফয়সাল কান দুটো চেপে ধরলো। আমি গাড়ি না থামিয়ে সামনে এগোতে লাগলাম। তারপর এমন কিছু ঘটনা যা আজও মনে পড়লে শরীরটা কেঁপে ওঠে। পেছনের মনিটর নিজে থেকেই চালু হয়ে যায়। এইবার সেখানে স্ট্রেচার দেখা যাচ্ছিল না, বরং ক্যামেরায় একদম সামনে একটি মুখ দেখা যাচ্ছিল। ফ্যাকাশে সাদা মুখ, চোখ দুটো সম্পূর্ণভাবে কালো, আর ঠোঁটে অস্বাভাবিক একটা হাসি। মনে হচ্ছিল সে সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে। আমি আতঙ্কে মনিটরের পাওয়ার খুলে ফেললাম। স্ক্রিন অন্ধকার হয়ে যায়, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার জ্বলে উঠল। সেই মুখটি এখনো সেখানে, এইবার আরো কাছে, এতটাই কাছে যে পুরো স্ক্রিন জুড়ে শুধু তার চোখ দেখা যাচ্ছিল। ঠিক তখনই অ্যাম্বুলেন্সের সব লাইট একসঙ্গে নিভে যায়। চারপাশ অন্ধকার, ইঞ্জিন বন্ধ, রেডিও বন্ধ, সবকিছু শান্ত। আমরা মরুভূমির মাঝখানে আটকা পড়ে গেলাম। আর সেই নীরবতার মধ্যেই পেছন থেকে একটি শব্দ ভেসে আসলো, খুব ধীর, কর্কশ কণ্ঠে, তোমরা কেন এসেছো? আমি আর ফয়সাল একে অপরের দিকে তাকালাম, কারণ আমরা দুজনেই সেই কণ্ঠ শুনেছিলাম। সেই কণ্ঠটা শুনে আমি আর ফয়সাল দুজনেই জমে যাই। তোমরা কেন এখানে এসেছো? বারবার আসছিল। কণ্ঠটা ছিল কর্কশ, ভারী আর অস্বাভাবিক ঠান্ডা। মনে হচ্ছিল অনেক দূর থেকে, আবার খুব কাছ থেকেও আসছে। চারপাশ তখন অন্ধকারে ভরা। অ্যাম্বুলেন্সের সব লাইট ততক্ষণে নিভে গিয়েছিল, ইঞ্জিনও বন্ধ। মরুভূমির মাঝখানে আমরা সম্পূর্ণ একা। ফয়সাল কাঁপতে কাঁপতেই কোরআনের আয়াত পড়তে লাগলো। আমিও পড়তে শুরু করলাম। কয়েক সেকেন্ড পর হঠাৎ অ্যাম্বুলেন্সের ভেতরে একটা ঝাঁকুনি অনুভব করলাম। মনে হলো কেউ বাইরে থেকে গাড়িটিকে জোরে ধাক্কা দিল। তারপর আবার পুরো গাড়ি কাঁপছিল। আমি সাহস করে জানালার বাইরে তাকাই, কিন্তু কিছুই দেখা গেল না, শুধু অন্ধকার আর বালুর ডিপি ছাড়া। ঠিক তখনই পেছনের অংশ থেকে ধাতব কিছু ঘষার শব্দ আসলো। মনে হচ্ছিল স্ট্রেচার মেঝের ওপর টেনে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু সেটা কিভাবে সম্ভব? পেছনে তো শুধু একটি লাশ। আমরা দুজন নিঃশ্বাস বন্ধ করে বসে রইলাম। হঠাৎ করে অ্যাম্বুলেন্সের ভেতরে পচা গন্ধ ছড়িয়ে পড়ল। এত তীব্র গন্ধ যে শ্বাস নেওয়ায় কঠিন হয়ে যায়। তারপর সব শব্দ একসঙ্গে বন্ধ হয়ে গেল। একেবারে নিস্তবতা। কয়েক মুহূর্ত পরে ইঞ্জিন নিজে থেকে চালু হয়ে গেল। ড্যাশবোর্ডের লাইট জ্বলে উঠে, এসিও চালু হলো। সবকিছু যেন স্বাভাবিক। আমি আর এক সেকেন্ডও সেখানে থাকতে চাইনি। দ্রুত অ্যাম্বুলেন্স চালিয়ে হাসপাতালের দিকে রওনা দেই। প্রায় 40 মিনিট পর আমরা হাসপাতালে পৌঁছে যাই। সেখানে কয়েকজন কর্মচারী অপেক্ষা করছিল। তারা লাশ নামানোর জন্য পেছনের দরজাটা খুলল। দরজা খোলার সঙ্গে সঙ্গেই সবাই অবাক হয়ে যায়। স্ট্রেচারটি তার জায়গায় ছিল না, এটি কয়েক ফুট দূরে সরে গিয়েছিল, যেন কেউ সেটিকে টেনে নিয়ে গেছে। কিন্তু দরজা তো পুরো পথ বন্ধই ছিল, কেউ ভেতরে ঢুকতে পারেনি। সবাই একে অপরের দিকে তাকাতে লাগলো। লাশ পরীক্ষা করে দেখা গেল
সবকিছুই স্বাভাবিক, কোনো অস্বাভাবিকতাই নেই। আমরা ঘটনাটা কাউকে বিস্তারিত বলিনি, কারণ কেউ বিশ্বাসই করতো না। কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। পরদিন সকালে হাসপাতালের একজন বয়স্ক আরব কর্মচারী আমাকে ডেকে নিলেন। তিনি অনেক বছর ধরেই সেখানে কাজ করছিলেন। তিনি যখন আগের রাতের ঘটনাগুলো তাকে বললাম আমি, তখন তিনি দীর্ঘশ্বাস ফেললেন আর তারপর বললেন, যে শ্রমিকের লাশ এনেছ, সে মৃত্যুর আগে কয়েকদিন ধরে অদ্ভুত আচরণ করছিল। আমি জিজ্ঞেস করলাম, কেমন? তিনি বললেন, সে বারবার বলতো, রাতে কেউ তাকে মরুভূমি থেকে ডাকছে, জানালার বাইরে দাঁড়িয়ে থাকে, তাকে কোথাও নিয়ে যেতে চায়। আমার শরীর ঠান্ডা হয়ে যায়। বৃদ্ধ লোকটি আবার বললেন, মৃত্যুর আগের রাতে সে ভয়ে ঘুমাতে পারেনি, বারবার বলছিল ওরা এসে গেছে। আমি চুপ করে রইলাম। তারপর তিনি আরো একটা কথা বললেন, যা আজও বলতে পারিনি। এই প্রথম নয়, এই এলাকায় এর আগেও এমন কয়েকটা ঘটনা ঘটেছে। সেদিনের পর থেকে আমি আর কয়েক বছর অ্যাম্বুলেন্স চালাইনি। অসংখ্য লাশ বহন করেছি, অসংখ্য রাত কাটিয়েছি নির্জন রাস্তায়, কিন্তু সেই রাতের মতো অভিজ্ঞতা আর কখনো হয়নি। আজও যখন গভীর রাতে কোনো অ্যাম্বুলেন্সের সাইরেন শুনি, তখন সেই মরুভূমির কথা মনে পড়ে যায়। মনে পড়ে অন্ধকার রাস্তা, হঠাৎ নিভে যাওয়া লাইটগুলো, আর সেই কর্কশ কণ্ঠ, তোমরা কেন এসেছ? অনেকেই হয়তো এই ঘটনা বিশ্বাস করবেন না, হয়তো বলবেন ক্লান্তি, ভয় কিংবা কল্পনায় বলছি। কিন্তু আমি জানি, সেদিন রাতে আমি আর ফয়সাল যা অনুভব করেছিলাম তা শুধু কল্পনা ছিল না। সেই ঘটনার পর থেকে আমি একটি শিক্ষা পেয়েছি বটে। পৃথিবীতে এমন অনেক রহস্য রয়েছে যা ব্যাখ্যা করা বা আমরা সবসময় খুঁজে পাই না। আর কিছু রহস্য লুকিয়ে থাকাই ভালো। এই ছিল ঘটনা। আপনাকে ধন্যবাদ ভাই, এরকম একটা ঘটনা আমাদের দর্শকদের উপহার দেওয়ার জন্য। প্রিয় লিসেনার্স, আশা করি ঘটনাটি আপনাদেরকে ভালো লেগেছে।